আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম আজকের ফিজিক্স ক্লাসের নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে ভৌত রাশি ও পরিমাপ নিয়ে একটু আলোচনা করতে চাই, যেটাকে আমরা ইংলিশে বলি ফিজিক্স কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট। এই ফিজিক্স কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্টের চ্যাপ্টারে আমি 3টা ভিডিও আপ করব। ফার্স্ট ভিডিওতে যেটা হবে সেটা হলো গিয়ে এখন যেটা দেখছো এটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড ভিডিওতে আমি যেটা করব সেটা হলো গিয়ে স্লাইড ক্লিপার্স, স্ক্রু গজ নিয়ে আলোচনা করব। এরপরে থার্ড ভিডিওতে আমি কি কাজ করব, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করব। যদি তোমরা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। প্রথম যেই টপিকটা সেটা হলো বিজ্ঞানীদের অবদান। আসলে আমি যদি বিজ্ঞানীদের অবদান সম্পর্কে বলতে যাই এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার ফলে আপ করা যেরকম কষ্টকর, তোমাদের দেখতে অসুবিধা। সেজন্য আমরা যদি বলি তাহলে আজকে যে আমি ক্লাসটা করাচ্ছি, তুমি যে ক্লাসটা দেখছো, এই কার অবদান? বিজ্ঞানীদের অবদান। বিজ্ঞানীদের অবদানের ফলেই লাইট জ্বলছে, বিজ্ঞানীদের অবদানের ফলেই কিন্তু ফ্যান ঘুরতেছে, বিজ্ঞানীদের অবদানের ফলেই কিন্তু আকাশ পথে মানুষ উঠছে, বিজ্ঞানীদের অবদানের ফলেই কিন্তু নদী নালা খাল বিলে কিন্তু নৌকা, লঞ্চ, জাহাজ এগুলো কিন্তু চলছে। তো বিজ্ঞানীদের অবদানের ফলেই কিন্তু আজকে এই প্রাচীন যুগ থেকে মধ্যযুগ, মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ করছে। এই আধুনিক যুগের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক হলো গিয়ে ইলেকট্রনিক্স। শিক্ষার্থীবৃন্দরা, আমি যদি বিজ্ঞানীদের সম্পর্কে বলতে যাই, সর্বপ্রথম যেটা যার নাম নেব সেটা হচ্ছে গ্যালিলিও গ্যালিলাই, যিনি আধুনিক বিজ্ঞানের জনক। তিনি কিন্তু পদার্থ বস্তু সূত্র সম্পর্কে ব্যাপকভাবে অনেক সূত্র এক্সপ্লেইন করেছে। নিউটন যে বলবিদ্যা এবং মহাকর্ষ অভিকর্ষ বই, ফিলোসফি, প্রিন্সিপিয়া ম্যাথমেটিকায় সে কিন্তু অসংখ্যবার আর সেটা খুব সুন্দর করে চমৎকার ভাবে সেখানে কিন্তু ফুটিয়ে তুলেছে। ম্যাক্সওয়েলের কথা সে কিন্তু দেখো, আলো যে একটা ম্যাগনেটিক ওয়েভ সে কিন্তু সর্বপ্রথম এক্সপ্লেইন করেছে। বাংলাদেশে কিছু বিজ্ঞানী আছে, জগদীশ চন্দ্র বসু, তার কথাই না আমাদের পার্শ্ববর্তী দেশ ভট্ট, সে কিন্তু শূন্য সম্পর্কে কিন্তু সে কিন্তু সর্বপ্রথম সে ধারণা দিয়েছে, এক্সপ্লেইন করেছে। এরপরে আইনস্টাইনের কথা ভাবতে পারি, আইনস্টাইনের কথা ভাবতে পারি যে তার বিখ্যাত সূত্র E = mc², থমাস এডিসনের কথা, টেসলার কথা, এটা কিন্তু ব্যাপকভাবে তোমার গিয়ে আধুনিক বিজ্ঞানে অবদান রেখেছে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যদি বিজ্ঞানীদের সম্পর্কে যদি জানতে চাও, তাদের কি কি আবিষ্কার যদি জানতে চাও, তাহলে তুমি কি নোট করতে পারো যে বিজ্ঞানীদের একটা কলম রাখবা, তারপর সাল, সে কত সালে কোন কোন বিষয় আবিষ্কার করেছে এবং ছোট্ট করে একটা টুইস্ট করে লিখে রাখতে। পরীক্ষার্থী আছে, এসএসসি পরীক্ষার্থী, যারা পরীক্ষার্থী আছে তাদেরকে আমার মনে হয় যে নোট করাটা পসিবল বা সম্ভব নয় বা করা প্রয়োজন নাই। তুমি কি করবে স্যার, তাহলে যেটা তুমি জেনে আসছো, কিছুটা পড়ছো, তার সাথে কি কি জানো না একটু অর্থাৎ পরবর্তী টপিকটা আমরা নিয়ে আলোচনা করতে পারি। পরবর্তী টপিকটা কি? পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্য। পদার্থ এবং শক্তি এই ইন্টারাকশন, যেটাকে ইংলিশে বলে ইন্টারাকশন তৈরি করা, এটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের মূল উদ্দেশ্য। আর বিজ্ঞানের ফান্ডামেন্টাল বা মৌলিক পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের উপরে দাঁড়িয়ে কিন্তু কেমিস্ট্রি আছে, তারপরে বায়োলজি, অন্যান্য শাখা। এবার যদি আমরা বলি যে পদার্থ বিজ্ঞানের আর একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে বলবিধি সংরক্ষণশীলতা। অর্থাৎ পৃথিবীতে কোনো বলকে সৃষ্টিও করা যায় না, ক্রিয়েটও করা যায় না, আবার ধ্বংসও করা যায় না। একটা ডিভাইস থেকে তুমি 100% ওভার আউটপুট পাবা না, আবার একদম জিরোর কম পাবা না। অর্থাৎ পৃথিবীতে কোনো বস্তুকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। অর্থাৎ শক্তিটাকে রূপান্তর করা যায়, যেমন তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে, বিদ্যুৎ শক্তিকে আমরা আলোক শক্তিতে রূপান্তর করতে পারি। আমরা যদি আসি যে ভৌত রাশি, রাশি কাকে বলে? অর্থাৎ ভৌত জগতে, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা কি বলি? রাশি বলি। স্যার রাশি টু টাইপস, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। স্যার মৌলিক রাশি স্যার কাকে বলে? যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, অন্য রাশি এদের উপরে নির্ভর করে, তাদেরকে আমরা কি বলি? মৌলিক রাশি বলি। স্যার মৌলিক রাশি কয়টা? 7টা। এর আগে যদি আমরা বলি স্যার লব্ধ রাশি কি? জাস্ট বিপরীত, সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ নয়, অন্য রাশির থেকে পাওয়া যায়, অন্য রাশির উপর নির্ভর করে, তাদেরকে আমরা কি বলি? লব্ধ রাশি বলি। তো মৌলিক রাশি 7টি, তাহলে লব্ধ রাশি কতটি? মৌলিক রাশি
থেকে মৌলিক রাশি 7টি বাদে যা আছে তা সবই লব্ধ রাশি। তো আমরা যদি মৌলিক রাশি বলি, দৈর্ঘ্য, গড়, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, সো এই যে 7টা বললাম স্যার, এই 7টা আপনি সিকোয়েন্স অনুসারে মনে রাখতে পারেন। এখন অনেক স্টুডেন্ট বলবে স্যার আমি তো এবার পড়ছি অন্য একটা বইতে আর একটা প্যাটার্নে। তোমাদের যেটা সমস্যা হয়, তুমি মনে হয় তুমি একটা সিকোয়েন্স মেনটেন করে একটা ফলো করো, দেন আর একটা কি লিখলো না লিখলো এটা না, তুমি এইটাই ফলো করো। তুমি ম্যাথ করছো, এখানে একটা অধ্যায়ের মধ্যে একই ম্যাথ 3-4 ভাবে দেয়া আছে, তুমি ওখান থেকে একটা চুজ করো যে স্যার আমি এই অঙ্কটা এই ফরম্যাটই করব, এখন বাকিগুলো যা থাক গোল্লায় যাক। কারণ তুমি এই ফরম্যাটে করলা, করার পরে দেখলো অন্যান্য অঙ্কের সাথে তোমার অঙ্ক হয়ে গেল। তাই তুমি এই সিকোয়েন্সে যদি মানো, এখন অনেক বইতে আছে পদার্থের পরিমাণ উপরে, তীব্রতা পরে আছে, তড়িৎ প্রবাহ উপরে আছে, তাপমাত্রা নিচে, এরকম এলোমেলো করা আছে, হজবরল আছে। তুমি এরকম একটা সিকোয়েন্স স্ট্যান্ডার্ড মান রাখো। আমারটা নয়, আমারটা এইভাবে লিখছে না স্যার আপনার এটা ভালো লাগে না, আমি বইটা ওকে বইটা মনে করো। তাহলে দৈর্ঘ্য, গড়, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, মোল। স্যার দৈর্ঘ্যকে স্যার এল দিয়ে প্রকাশ করে, কারণ স্যার এর ইংরেজি কি লেংথের ফার্স্ট লেটার কি এল দিয়ে। এর এককটা কি স্যার? মিটার। এর এককটা কি? মিটার। ভরের একক মানে ভর কি এম দ্বারা প্রকাশ করে, কেন স্যার? এই মাস ফার্স্ট লেটার এম এবং একক কিলোগ্রাম, রাইট? এরপর দেখো সময়কে টি দিয়ে প্রকাশ করে স্যার, সময়কে টি দিয়ে প্রকাশ করে। এর এককটা কি স্যার? এটা সবাই জানেন স্যার, সেকেন্ড। এরপর দেখো তাপমাত্রাকে স্যার থিটা দিয়ে প্রকাশ করে, এর এককটা কি? কেলভিন স্যার। তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করে, এর এককটা কি স্যার? অ্যাম্পিয়ার স্যার। দীপন তীব্রতাকে স্যার আই ভি দ্বারা প্রকাশ করে, এর এককটা কি স্যার? ক্যান্ডেলা স্যার। এর পদার্থের পরিমাণকে এম দিয়ে প্রকাশ করে, এর এককটা স্যার মোল। এই মোল সম্পর্কে কেমিস্ট্রিতে ব্যাপক বিস্তৃত আলোচনা করা হয়েছে। কেমিস্ট্রি যখন আমি চ্যাপ্টার পড়াবো ওখানে আমরা আলোচনা করব। এরপরে আমরা যেটা করব সেটা হলো কি, দেখেন স্যার এরপরে দেখুন লব্ধ রাশি। লব্ধ রাশি কি জানি? তাহলে আমরা এখানে 7টা যা পড়ছি, এরপরে যা থাকবে বাকিগুলো লব্ধ রাশি। যেমন ফর এক্সাম্পল আমরা যদি মনে রাখি যে বল একটা লব্ধ রাশি। কেন স্যার? ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু কত? ত্বরণ। খেয়াল করুন এইখানে আমরা ত্বরণকে আমরা কি পেতে পারি? বেগ বাই সময়। বেগকে আবার ভাঙালি সরণ বাই সময়, সময় বাই সময় স্কয়ার। সরি, এখন আমরা ইচ্ছা করলে এটা আমরা এককে পুনরুক্ত করতে, মাত্রায় পুনরুক্ত করতে পারি। তাহলে আমরা একটু মাত্রাটা বলে দিই যে মাত্রা কি জিনিস। মাত্রা হলো গিয়ে স্যার এই মৌলিক রাশির সূচককে আমরা কি বলি? মাত্রা বলি। মৌলিক রাশির সূচককে কি বলা হয়? মাত্রা কি? কে সূচককে মাত্রা বলে। যেমন দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা বড় হাতের এল স্যার। ভরের মাত্রা কি স্যার? বড় হাতের এম, ক্যাপিটাল এম। আমরা যদি সময়ের মাত্রা যদি চিন্তা করি, সময়ের মাত্রা স্যার ক্যাপিটাল টি। ঠিক আছে? সো এখন কথা বলি, তাহলে আমরা এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে বল একটা কিন্তু স্যার লব্ধি রাশি। বল একটা কি? লব্ধি রাশি। কাজ বলের তো আমরা মাত্রাও নির্ণয় করতে পারি, একক নির্ণয় করতে পারি। যদি আমরা মাত্রাটা নির্ণয় করি তাহলে স্যার মাত্রাটা হবে গিয়ে ভরের মাত্রা এল স্যার সময়ের মাত্রা টি। তাহলে আলটিমেটলি এল টি মাইনাস টি। আমরা যদি এটার এককটা যদি ডিফাইন করি যে স্যার এটার এককটা অর্থাৎ বলের এককটা, আমরা বলের এককটা বলতে পারি কেজি স্যার। সরণের কি স্যার? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা মানে কি স্যার? কেজি পার মিটার স্কয়ার মানে নিউটন। কি স্যার? নিউটন। অর্থাৎ যে এককটা পরিমাপের একক। 1860 সালে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল একটা ইউনিট সংস্থা, ওনরা 3টা একটা পদ্ধতি চালু করেছে। সেটা হচ্ছে এমকেএস পদ্ধতি, আরেকটা পদ্ধতি চালু করেছে সিজিএস পদ্ধতি, আরেকটা হচ্ছে যে এফপিএস। সালের আগে কি হইতো?
এক এক দেশে এক একটা ইউনিট ছিল, যার সাথে কারোর সাথে কোনো মিল ছিল না। সর্বজনীন একটা ইউনিট চালু করা হয়েছে যে না, এই স্ট্যান্ডার্ড এটা একটা 1 মিটার, এই 1 মিটার সাপেক্ষে তুমি সবসময় মেজার করবা যে এই 1 মিটার। খেয়াল করুন, দৈর্ঘ্যের একক যে একটা মিটার, এখন এই 1 মিটার তাহলে কির সাথে তুলনা করছে? শূন্য শূন্য স্থানের। এখন বিজ্ঞানীরা কি বলছে যে শূন্য স্থানে আলোর বেগ, মানে যেখানে বাতাস নেই, একদম শূন্য স্থান, আলোর বেগ 1/200 মানে 299,792,458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি 1 মিটার বলে। অর্থাৎ বিষয়টা হলো গিয়ে শূন্য স্থানে, অর্থাৎ ধরো তুমি মহাকাশে আছো, যেখানে তো বাতাস নেই, তো মহাকাশে তোমাকে একটা টর্চ দিলাম, টর্চটা দিয়ে তুমি সোজা এরকম একটা চাপ দিলা, চাপ দেওয়ার পরে মানে প্রেস করলো, বাটনে প্রেস করলো, এই আলোটা তোমার এই লাইট থেকে যেতে 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 মনে করো এত সেকেন্ডে মনে করো আমি তো এই এত বড় একটা বড় একটা সংখ্যা আমি কিভাবে মনে রাখবো? এখন তোমার ইচ্ছা হলে আমি যেভাবে মনে রাখি, আমি বাংলায় মনে রাখি যে এটা 299,792,458 সেকেন্ড যে দূরত্ব অতিক্রম করে। এখন অনেক তুমি একটাকে ফোন নাম্বার হিসেবে মনে রাখতে, অথবা তুমি একক, দশক, শতক, অযুত, লাখ, নিযুত কোটি এভাবে করে আসলে মনে থাকে না। আমি যেটা মনে রাখি 299,792,458 সেকেন্ড যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি 1 মিটার। ঠিক আছে, এখন দৈর্ঘ্যের একক মিটার, এটা মিটারকে একটা স্ট্যান্ডার্ড করছি, এই ভ্যালু অনুসারে আমাদের যে 1 মিটার আসছে, যে এতটুকু 1 মিটার, এতটুকু 1 মিটার। এরপরে আমরা যদি বলি যে ভরের একক কিলোগ্রাম, এই কিলোগ্রামটা কোথা থেকে আসছে? কিলোগ্রাম হয়েছে গিয়ে স্যার মানে ভরের একক যে কিলোগ্রাম, যে স্যার ভরের একক কি? ভরের একক কি স্যার? কিলোগ্রাম। কেজি মিন্স কিলোগ্রাম। এখন ভরের একক যে কিলোগ্রাম, এটাকে 1 কিলোগ্রাম মানে কি? প্রশ্ন আসতে পারে 1 কিলোগ্রাম, তো এই যে 1 কিলোগ্রাম এটাকে স্ট্যান্ডার্ড ভ্যালু কিভাবে করছে? অর্থাৎ ফ্রান্সের সাব্রেতে একটা মিউজিয়াম আছে, যে মিউজিয়ামটার নাম হলো গিয়ে ইন্টারন্যাশনাল ওয়েটস এন্ড মেজার্স। ওইখানে ওই মিউজিয়ামে একটা সিলিন্ডার আছে। কি সিলিন্ডার? এরকম একটা সিলিন্ডার, যে সিলিন্ডারের উচ্চতা, এই ধরো এই উচ্চতা কি 3.9 সেন্টিমিটার, এবং তার ব্যাস, এই ব্যাসটা কি 3.9 সেন্টিমিটার। ঠিক আছে, তো উচ্চতা যা এবং ব্যাস সেম, তাই এই যে সিলিন্ডারের যতটুকু পদার্থ আছে, যতটুকু ভর, ওইটার স্ট্যান্ডার্ড করে 1 কিলোগ্রাম আছে। বুঝতে পারছি? এরপরে আমরা যদি একটু আলোচনা করি যে সময়ের একক যে সেকেন্ড, তো এখন কথা হচ্ছে সময়ের একক সেকেন্ড। এই সেকেন্ডটা আসছে কোথা থেকে? সেকেন্ডটা ওই যে আমরা যে দেখি না যে ওই যে ঘড়ি কাটা টিস 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 এরকম করে হয় না, যে একবার যে স্পন্দনটা দিয়ে কি হয়? অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় সিজিয়াম পরমাণু, একটা স্বাভাবিক তাপমাত্রায় সিজিয়াম পরমাণু 91, 92, 631, 770টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় নেয়। এভাবে করে আমরা তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ বইতে অনেক সুন্দর করে লেখা আছে। এবং উপগণিতা যে টপিকটা রয়েছে, লাস্ট যে টপিক, সেটা হলো গিয়ে আমি সংক্ষেপ করে আলোচনা করব, বেশি লং হবে না। দেখো এককের গণিতক এগুলো এবং এর উপগণিতক এখানে মাঝখানে একটা আবার টপিক রয়েছে মিটার, গ্রাম, লিটার। এটাকে একটু মনে রাখতে হবে, বারবার একটু পড়লে মনে হয় যে তোমার হয়ে যাবে যে এক্সট্রা পেট্টা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টোডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানোফিকা, ফেমটোয়াটো। এইখানে সর্বোচ্চ একক কত? এক্সট্রা 10⁻18, এবং সর্বনিম্ন একক একদম দূরে আছে অটো, সো 10⁻18। এখন খেয়াল করো, প্রথম 5টা একক বড় হাতের লেটার দ্বারা প্রকাশ করে, এটা একটু মনে রাখতে হবে। এরপরে বাকি যে লেটার গুলো আছে স্যার ছোট হাতের লেটার দিয়ে প্রকাশ করে। শিক্ষার্থী যেটা ভুল করে সেটা হচ্ছে যে স্যার ডেকা, আর হচ্ছে ডেসি এবং এই দিয়ে। ঠিক আছে, অর্থাৎ ডেকা মানে ডি এ, ডেসি মানে ডি, সেন্টি মানে সি, মিলি মানে এম।
মিলিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার, খেয়াল রাখতে হবে। তো এখন খেয়াল করো, এখানে এক্সট্রা পেটটা, এই যে সংকেত রূপগুলো মনে রাখবে কিসের জন্য? কারণ আমার তো ওইখানে তো পুরোটা লেখা থাকবে না, এক্সট্রা তো লেখা থাকবে না, ই লেখা থাকতে পারে, পেটটা তো লেখা থাকবে না, পি লেখা থাকতে পারে, তোমাকে মনে রাখতে হবে। এখন পি ছোটতে না বড়তে, দেখো পিকো দিয়ে খেয়াল করো, পিকো পি, এখানে মানে পেটাও কিন্তু পি, খেয়াল করো। তাহলে তোমাকে এটা বড় হাতের লেটার থাকবে, এটা ছোট হাতের লেটার থাকবে। কথা ক্লিয়ার? তাহলে স্যার আমাকে কি করতে হবে? এটাকে একটু সিরিয়াল অনুসারে কয়বার যদি প্র্যাকটিস করো তাহলে মনে রাখবে। 3 করে কমতেছে কমতেছে কমতেছে, এখান থেকে 1 করে কমতেছে। আবার দেখো এখানে কিন্তু পরস্পর একটা চ্যাপ্টারে এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ। কেন নয়? কারণ পরবর্তী চ্যাপ্টার গুলো তোমাকে যদি ম্যাথমেটিক্যাল যত কনভার্সন আছে, ইউনিক কনভার্সন, কিন্তু তুমি ধরা খেয়ে যাবো। তখন ফান্দে ভরিয়া কান্দে বক করলে তো হবে না। সায়েন্স মানে কি স্যার? সায়েন্স মানে অলওয়েজ অ্যাক্টিভ, অলওয়েজ অ্যাক্টিভ। তুমি বিশ্বাস করো, তুমি যদি আজকে পড়াটা বন্ধ করে দাও, 2 দিন পরে তুমি দেখবে ওটা দেখতেছো দুল। ঠিক আছে? অলওয়েজ অ্যাক্টিভ অর্থাৎ সব টপিক পড়তে হবে, তোমাকে স্পিক করা যাবে না। একটার সাথে আরেকটা জড়িত, একটার সাথে আরেকটা জড়িত। অনেক স্টুডেন্ট করে এই চ্যাপ্টারটাকে স্কিপ করে দেয়। কেন ভাই? এই চ্যাপ্টারটা এত বড় মারাত্মক